লাইভ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি, চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের টেলিফোনে কথা হয়, উনি আমার সাথে কথা বলেন। উনি আমাকে যেটা নির্দেশ দিলেন যে তুমি দেখো কাগজপত্র সব সিঙ্গাপুরে পাঠাও। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যদি বলে হ্যাঁ আপনারা পাঠাবার ব্যবস্থা নেন, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। মাদ্রাসার এক পিয়ন সহ আটক ৩, ২ দিন পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি হাফসাতুন্নেস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাবা আমার সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৫ বাংলাদেশি সহ নিহত ১১, আহত আরও ৩৩। স্বজনদের আহাজারি। মশায় অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই সিটি কর্পোরেশনের। এবং বৈশাখী আয়োজনে ব্যস্ত নগরগ্রাম। মানিকগঞ্জের সাটুরিয়ায় তৈরি হচ্ছে বর্ষবরণের নানা অনুষঙ্গ। দেশীয় নকশা ও হাতের কাজে আগ্রহ নারীদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীতে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাফির অবস্থার আরও অবনতি হলে সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতের চিকিৎসার সব কাগজপত্র সিঙ্গাপুর পাঠানো হয়েছে। এদিকে ঘটনার দুদিন পর মুখোশধারী ৪ জন ও তাদের সহযোগীকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা হয়েছে। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসার শিকার হবেন তা ভাবতেই পারছেন না স্বজনরা। সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন, সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাফির ভাই জানান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এমন বর্বরচিত ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যেসব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। তখন ও বলতেছে না, এটা সত্য, এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই। চিকিৎসক জানান, রাফির শরীরের ৮০% বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো, যেগুলো আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশনের জন্য যে এগুলো কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে। ১, ২ নম্বর যেটা হচ্ছে যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু শ্বাসনালী পোড়ার শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি। ইনশাল্লাহ অচিরেই আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যে যারা জড়িত, সবাইকেই আইনের আওতায় এনে ফেলতে পারবে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে রাফিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের টেলিফোনে কথা হয়, উনি আমার সাথে কথা বলেন। উনি আমাকে যেটা নির্দেশ দিলেন যে তুমি দেখো কাগজপত্র সব সিঙ্গাপুরে পাঠাও। যদি এই ধরনের কেস এই অবস্থায় ওরা নিতে রাজি হয়, আমরা হয়তো চেষ্টা করব। এদিকে এই ঘটনায় সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় ৪ মুখোশধারী সহ আরও একজনকে আসামি করে মামলা করেন নুসরাতের ভাই। গত শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরেই কয়েকজন মুখোশধারী রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সংকটাপন্ন অবস্থায় নুসরাত রাফিকে বিদেশে পাঠানো কঠিন, তবুও পরিবার যদি চায় এবং চিকিৎসকরা বললে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এই কন্ডিশনটা ক্রিটিক্যাল, মানে পাঠানোটা একটু ঝুঁকিপূর্ণ। তারপরেও তার পরিবার যদি বলে পাঠাতে, তারা তো, এবং যদি ওই হাসপাতাল বলে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যদি বলে হ্যাঁ আপনারা পাঠাবার ব্যবস্থা নেন, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ। হাফসা, ঠিক যেমনটি কিছুক্ষণ আগে শুনছিলেন যে অল্প কিছুক্ষণ আগে নুসরাতকে দেখে গেছেন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, এবং এরপরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটা আমাদেরকে বলেছেন যে নুসরাতের এখন যে অবস্থা, এই অবস্থা অত্যন্ত মুমূর্ষু অবস্থায় তিনি রয়েছেন। এই অবস্থায় তাকে বিদেশ পাঠানো কিছুটা ঝুঁকিপূর্ণ। তবু তারা যেটি বলেছেন, এবং এখানকার যে বাণিজ্যের সমন্বয়ক আছে তিনি যেটি বলেছেন, যে সিঙ্গাপুরের হাসপাতালের সাথে এই নুসরাতের যে সর্বশেষ পরীক্ষা এবং চিকিৎসার যে ডকুমেন্টসগুলি রয়েছে ইতিমধ্যে সেগুলি পাঠানো হয়েছে, এবং ফোনের মাধ্যমেও তারা যোগাযোগ করছেন। তারা বলছেন যে আজকে রাতের মধ্যে হয়তো একটি সিদ্ধান্ত পাওয়া যাবে যে নুসরাতকে এই অবস্থার মধ্যে সিঙ্গাপুরে নেওয়া যাবে কি যাবে না। স্বাস্থ্যমন্ত্রী আরও যেটি আমাদেরকে যে বলেছেন যে তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তা করা হবে নুসরাতের চিকিৎসার জন্য, এবং তাকে যদি বিদেশ নাও নেওয়া যায় তিনি এই বাণিজ্যে যতদিন পর্যন্ত থাকবেন তার সমস্ত চিকিৎসার ব্যয় সরকার বহন করবে এবং সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হবে। তো জাহিদ মালিক আরও যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন, এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা যদি বলেন তাহলে সিঙ্গাপুর তাকে নিয়ে যাবেন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তা করা হবে। এর আগে কিন্তু বাণিজ্যের সমন্বয়ক সামন্তলাল আমাদের সাথে কথা বলেছেন। আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা এখানে এসেছেন, এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক এই নুসরাতের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন, এবং বলেছেন সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তা তাকে করা হবে। একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে। নুসরাতের বড় ভাই কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিল। তিনি যেটি বলেছেন যে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে তারা এই মামলা করেছেন, এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে সহায়তা তাদেরকে করা হচ্ছে এই সহায়তা তারা সন্তুষ্ট। এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমার কাছে রয়েছে যে ইতিমধ্যে নুসরাতের যে এখানকার সর্বশেষ চিকিৎসার যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি সিঙ্গাপুরে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং এখানকার সামন্তলাল যিনি রয়েছেন তিনি সরাসরি সিঙ্গাপুরের যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে ফোনে কথা বলেছেন, এবং তিনি যেটি বলেছেন আজকে রাতের মধ্যে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে যে নুসরাতকে সিঙ্গাপুরে নেওয়া যাবে কি যাবে না। তো হাফসা, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। নুসরাত রাফির চিকিৎসার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। অবশেষে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে নিজেই হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। মধ্যরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোহেল রানার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বলছি এক ফায়ারম্যানের কথা, যিনি শুধু একজন যোদ্ধাই নন, বীরও বটে। আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন বনানীর এফআর টাওয়ারে তখনও আটকে পড়াদের চিৎকার আর আর্তনাদ, সেনা বিমান নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা। তবু ভবনটির অবকাঠামোগত জটিলতা আর আগুনের তীব্রতার কাছে যেন অসহায় উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে আনা হয় অত্যাধুনিক যন্ত্র, ল্যাডার। কয়েক ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধার হন বেশ কয়েকটি অসহায় প্রাণ। তবে উদ্ধারের এক পর্যায়ে ল্যাডারে সবাইকে তুলে দিয়ে নিজেই দাঁড়ানোর জায়গা পাননি আগুন যোদ্ধা সোহেল রানা। নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেজা হাতে টিটিএল এর সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করতেই এক মুহূর্তের অসতর্কতা। দ্বিতীয়বার যখন সে উঠছে তখন ওই কেসে আবার লোকজন উঠছে, তখন এই কেসের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা হয়তো ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে সোহেল রানা চিন্তা করছে যে আমি প্রশিক্ষিত ফায়ার ফাইটার, তা আমি লেডার বেয়ে নিচে নেমে যাই, সাধারণ পাবলিকগুলো বেঁচে যাক। প্রতিমধ্যে নামার সময় তার পাটা আটকে যায়, আটকে গেলে পাটা ভেঙে যায়, এবং কোমরে বেল্ট ছিল, এই বেল্টটা তার এই পেটের এখানে লেগে নাটটা ছিদ্র হয়ে গেছে। এরপর হাসপাতালের বিছানায় 10 দিনের প্রাণপণ যুদ্ধ। জীবন মরণের সন্ধিক্ষণে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। আগুন যুদ্ধে অনেকগুলো অসহায় প্রাণ বাঁচিয়ে জিতে গেলেও ফায়ারম্যান সোহেল রানা হার মানলেন নিজের জীবনের কাছেই। আমরা ওকে সবসময় মূল্যায়ন করতাম, সোহেল একজন দক্ষ এবং সাহসী ফায়ার ফাইটার, যে কোনো রেস্কিউ, যে কোনো ফায়ার ফাইটিং, হ্যাঁ আমরা সোহেলকে নিয়ে একটা ভরসা করতাম যে না, সোহেল আমাদের সাথে আছে, ও একটা কাজ করতে পারবে। বাবা ঘর বাঁধো নে, বাবা
তুমি ঘর বাঁধছো রে বাবা, বাবা আর একটু উন্নত করো। কিশোরগঞ্জের ইটনার কৃষক পরিবারের সন্তান সোহেল 2015 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। ভাই বোনের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখের দিকেও তাকাননি কোনোদিন। 4 ভাই বোনের মধ্যে সবার বড় সোহেলের উপার্জনে চলতো পুরো সংসার, মিটতো ছোটদের লেখাপড়ার খরচ। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিপেন্ড করতো, একমাত্র সম্বল আমার ভাই ছিল। আমার লেগে আগলা ওয়াল টুল কিনে আছে, আগলা দেখছে করো আছে আমার করে আগলা আছে। মৃত্যু কেড়ে নিলেও সোহেল রানারা মৃত্যুঞ্জয়। সোহেলের আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকুক কল্যাণকামী মানুষের হৃদয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই যে নিঃশ্বাসটা নিচ্ছি, মানে এত নির্মল, এত পিওর। শহরে তো নিঃশ্বাস নিলে মনে হয় কাশি চলে আসে। দেখবেন সংবাদের শেষাংশে। প্রতিবেশী মিয়ানমারের চক্রান্ত নস্যাতের পাশাপাশি নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সেন্ট মার্টিনে টহল দিতে শুরু করেছে বিজিবি। মোতায়েনের দ্বিতীয় দিনে এই কার্যক্রম শুরু করে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনী। সেই সঙ্গে 22 বছর পর স্থায়ী বর্ডার আউটপোস্ট বিওপি স্থাপনের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। সুজাউদ নবিলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে রিপোর্ট। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 17 বর্গ কিলোমিটারের এ দ্বীপে বসবাস করে প্রায় 8,500 মানুষ। আর এখানকার মানুষের প্রধান আয়ের উৎস মাছ ধরা আর পর্যটন। 1997 সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত ছিল এখানে। পরে তার টেকনাফে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্গত সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে উপস্থাপন করে নিজেদের বলে দাবি করার অপচেষ্টা করে। এরকম বাস্তবতায় এ দ্বীপের সীমান্ত নিরাপত্তা রক্ষায় 22 বছর পর রোববার থেকে ফের পুরোদমে কাজ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বহির্দেশের কোনো আক্রমণ যাতে এখানে না আসে বা এই দ্বীপকে নিয়ে অন্য কেউ যত কোনো চিন্তা ভাবনা করতে না পারে, এটা বন্ধ করা এবং আমাদের নিয়মিত বা রুটিন যে আমাদের দায়িত্বগুলো আছে সেটা পালন করার জন্যই বর্ডার বাংলাদেশ ওখানে মোতায়েন হয়েছে। সেন্ট মার্টিনকে মিয়ানমারের দাবি করাকে অযৌক্তিক এবং ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েনের সরকারের সিদ্ধান্তকে সঠিক বলে মত বিশেষজ্ঞদের। মিয়ানমার কিভাবে মাঝে মধ্যে শুনি এই সেন্ট মার্টিনকে তাদের অংশ বলে, আমার কাছে এটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়। সরকার ওখানে বিজিবি মোতায়েন করেছেন, ভারী অস্ত্র মোতায়েন করেছেন, এটি আমাদের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল এবং এটিকে পাশ কাটানোর সুযোগ ছিল না। আর জেলা প্রশাসক জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গারা এই মানব পাচারের শিকার হচ্ছে কিংবা যে স্মাগলিং এর পরিমাণটা দেখা যায় হয়তো ওই এরিয়া থেকে বেড়ে যাচ্ছে, আর সীমান্ত নিরাপত্তার জন্যই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি সদস্যরাও সীমান্তের নিরাপত্তায় দ্বীপটিতে দায়িত্ব পালন করবে। সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যার সময় আরও থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার। দিনভর বন্ধ ছিল শাটল ট্রেন। মন্ত্রিসভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের হার গেল বছরের তুলনায় কিছুটা কমেছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাস্তবায়িত সিদ্ধান্তের হার 66.67%। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক। এতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া আগুনের ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নি নির্বাপক সরঞ্জামগুলো নবায়ন করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, আগুনের ঝুঁকি তেমন না থাকলেও ভূমিকম্পের যথেষ্ট ঝুঁকি রয়েছে সচিবালয়ের 1 নম্বর ভবনে। আগামীতে ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণে সরকারের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ষাট 70 বছর আগে তৈরি করা এই ভবনটি, এটা নিয়ে একটু ঝুঁকি আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে
এইখানে অফিস করতে আনি না, আমরা ভিন্ন ভ্যালু করেছি। ঝুঁকিপূর্ণ মানে ওরকম না, আর্থকুয়েক যদি হয়, সচিবালয়ে ওই যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে সেগুলো তো বড় চেঞ্জ কিছু করা যাবে না। আমরা এই যে মসজিদের পাশে বড় বিল্ডিং হবে 20 তলা, ওটার মধ্যে এই সব বিষয় অ্যাড্রেস করে করা হবে ইনশাআল্লাহ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশের গ্রামের বাড়িতে এখন স্বজনদের আহাজারি আর কান্না। জানিয়েছেন প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি। হতাহতরা সবাই স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশন কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার। আর্থিক সচ্ছলতা ফেরাতে মাত্র 7 মাস আগে ধার দেনা করে বড় ছেলে আলামিনকে মালয়েশিয়ায় পাঠায় পরিবার। রোববার রাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় আলামিন। তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আলামিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তার পরিবার। আমার 3 ছেলে, এই প্রথম ছেলে আমি অনেক কষ্টের বিনিময়ে আর টাকা পয়সা ঋণ করিয়া আর বিদেশ পাঠাইছি, একটু হয়তো ভবিষ্যতে আল্লাহ যদি দান করে তারে ঋণ টিন করিয়া এবং জায়গা জমি বিক্রি করিয়া বিদেশ পাঠাইছে। সরকারের কাছ থেকে আবেদন যেভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে সহযোগিতার একটা আবেদন করছি, আর দ্রুত যেন লাশটা আনার ব্যবস্থা করে। রোববার রাত 11টার দিকে নিলাই এলাকা থেকে 44 জন শ্রমিককে বহনকারী একটি বাস কারখানায় যাওয়ার পথে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যায় অন্তত 8 জন। আহতদের উদ্ধার করে পুত্রাজায়া ও সেরদাং হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও কয়েকজন। চালক সহ বাসটিতে মোট 44 জন যাত্রী ছিল। তারা সবাই মাস কার্গো কোম্পানির শ্রমিক। তাদেরকে নিলাই এলাকা থেকে রাতের শিফটের কাজের জন্য কারখানায় আনা হচ্ছিল। রাজীব মুন্সি, সোহেল, মুহিন, আলামিন ও গোলাম মোস্তফা নামের 5 বাংলাদেশির লাশ দ্রুত দেশে ফিরে আনা হবে বলে জানালেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আমাদের বাংলাদেশি ভাই উনি নিহত হয়েছেন, আর 4 জন আহত, আর 4 জন আহত ছিল, তারা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া ও নেপালের শ্রমিক রয়েছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। লোকসভা নির্বাচনের শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার। সারদা কেলেঙ্কারির সঙ্গে মমতা জড়িত, অভিযোগ বিজেপির। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কোটি টাকার বরাদ্দ, বিশেষ অভিযান সহ সব পদক্ষেপই হার মানছে মশার দাপটের কাছে। ক্ষতিকর কয়েল সহ অন্যান্য রাসায়নিক ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ মহামারীর রূপ নিতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, কর্মী সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে নবগঠিত ওয়ার্ড, বিমানবন্দর ও কয়েকটি আবাসিক এলাকায় কাজ করতে পারেন না তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনের ওষুধ ছিটানোর আধা ঘন্টা পরের দৃশ্য এটি। এখানে আগতরা মশার অত্যাচারে অতিষ্ঠ দীর্ঘদিন যাবৎ। বিপুল পরিমাণ জলাশয় ও খোলা জায়গার কারণে পুরো বিমানবন্দরই যেন মশার অভয়ারণ্য। এখানে জন্ম নেওয়া মশা ছড়িয়ে পড়ে উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আসরের নামাজের পরে থেকে যে মশাটা লাগে সারা রাত্র মৌমাছির মতন ধরে। পৃথিবীর কোথাও এরকম মশা নাই, এই বিমানবন্দরে যে মশা। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 129টি ওয়ার্ডের মধ্যে মশা দমন অভিযান চলে মাত্র 93টিতে। ওয়ার্ড প্রতি 4 থেকে 5 জন কর্মী কাজ করে বলে সব জায়গায় প্রয়োজনীয় পরিমাণ ওষুধ ছিটানো সম্ভব হয় না। ফলে জলাশয় আর ড্রেনগুলোতে মশার উপস্থিতি বাড়ছে ব্যাপক হারে। যে ধোঁয়াটা যে নাকে মুখে যায় ওটা তো মনে করেন খুবই ক্ষতিকর। ম্যালেরিয়া, চিকনগুনিয়া শুধু না, বিভিন্ন ভাইরাস মানব দেহের ক্ষতি সাধন করছে। চিকনগুনিয়া দেখা দেয় তাহলে এটা মহামারী আকারে ধারণ করতে পারে এবং বর্ষায় এটা সমূহ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ওয়ার্ডগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ। মশাবাহিত রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে এসব এলাকায়। আসছে বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। 24 ঘন্টায় মনে করেন মুসর টানা রাখান লাগে, শরীরের মধ্যে জ্বরায় পরে গোটা হয়। মশার অত্যাচারে তো থাকা যাইতেছে না, মশাই নাগরিক এলাকার তখন আমগরে
করে খেদায় ওনারাই থাকবে। মশা দমনের জন্য দক্ষিণে 26 কোটি টাকা এবং উত্তরে 21 কোটি টাকা বরাদ্দ রয়েছে। নিজস্ব লোকবল, মশক নিবারণী দপ্তরের কর্মী এবং বাইরে থেকেও দৈনিক চুক্তিতে লোক নেওয়া হবে পরিস্থিতি মোকাবেলায়। এই যে অ্যাপ্রোচ আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করি। 1 মাস 2 মাস পরে কচুরি পানা দিয়ে বা ময়লা আবর্জনা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি ড্রেনগুলোও কিন্তু এরকম আমরা কিন্তু সচল কিন্তু এইভাবে রাখতে পারছি না। কর্মীর সংখ্যা আছে, স্বল্পতা আছে। আমরা কিন্তু এইগুলো দিয়ে কাজ করি, কিন্তু যখন আমরা বিশেষ কর্মসূচি যখন পালন করি তখন কিন্তু আমরা অতিরিক্ত করে 5 জন করে লোক কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে নিয়ে নেই। পাড়া মহল্লার ড্রেন, নির্মাণাধীন বাড়ি, আবদ্ধ জলাশয় সহ মশা জন্মানোর স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের সহায়তা চান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। আরও যদি কিছু অ্যাডিশন থাকতো অ্যাজ ইন লাইক এন্টারটেইনমেন্ট, কমন রুম ফ্যাসিলিটিস। আমার জন্য এটা সবচেয়ে বেশি লম্বা সময় পানির উপরে ছিল, তো আমার খুবই মানে এটা একটা অন্যরকম ফিলিংস। দেখবেন সংবাদের শেষাংশে। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগের আন্দোলনকারী অংশ। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। এদিকে গতকালের সংঘর্ষের জেরে আজ দিনভর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয় শাটল ট্রেন। অবরোধ কর্মসূচির কারণে উদ্ভূত সংকট সমাধানে সোমবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ছাত্রলীগের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আন্দোলনকারীদের দাবি পূরণে আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্রলীগ। বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, ওই মামলার বিষয়গুলো স্যার দেখবেন। আমরা আমাদের দাবিগুলো আমরা আমাদের আন্দোলনগুলো প্রত্যাহার করে নিচ্ছি এবং স্যারের কাছে আমরা আমাদের অনুরোধ থাকবে অদূর ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী দ্বারা ছাত্রলীগের উপর যাতে নির্যাতন না হয়, এই বিষয়টা স্যার আমাদের অবগত করেছেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ করেন তারা। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। এদিকে রোববার সংঘর্ষের জেরে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলো পুলিশের কড়া পাহারায় রাখা হয় চট্টগ্রাম স্টেশনে। প্রক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো তখনই গাড়ি চলাচল শুরু হবে। 1 সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। কর্মসূচির প্রথম দিনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। যে পথকে ঘিরে এই অসাধারণ দৃশ্যের অবতারণা, সেই ঢাকা কলকাতা নৌরুটটি যদি আন্তর্জাতিক মানের করা না যায় তাহলে মুখ থুবড়ে পড়তে পারে এই উদ্যোগ। দেখবেন সংবাদের শেষাংশে। বিন্নি খই, চিনির তৈরি হাতি, ঘোড়া, মটক, বাতাসা সহ নানা ধরনের সাজ। বৈশাখী মেলার উন্নত মনোসঙ্গ তৈরিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যস্ততা বেড়েছে কারিগরদের। বসে নেই শিশুদের টমটম গাড়ি, বেহালা, ঠেলা গাড়ি আর ঢোল তৈরির কারিগররাও। 100 বছরের গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। মোহাম্মদ ইউসুফ আলী তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কদিন পরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। গ্রামগঞ্জে বসবে বৈশাখী মেলা। সেই উৎসব রাঙাতে প্রস্তুত হচ্ছে কারিগর পলাশের বেহালা, প্রদীপের ঢোল ও আসাদের টমটম গাড়ি। বৈশাখ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মানিকগঞ্জের খেলনা তৈরি কারিগরদের। দিনরাত পরিশ্রম করে শিশুদের তৈরি নানা খেলনা বানাচ্ছেন তারা। এখন খুব ব্যস্ত, মালের খুব চাহিদা। ওই পহেলা বৈশাখের উপলক্ষে অনেক জায়গায় মাল যায়। সকাল থেকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। বসে নেই ভাট্রা গ্রামের সাজ কারিগররাও। বংশ পরম্পরায় 100 বছরের ঐতিহ্য ধরে রেখে মিষ্টান্ন দিয়ে বাতাসা, হাতি, ঘোড়া, পাখি, মাছ সহ নানা ধরনের সাজ তৈরি করছেন তারা। সাজ বানাইতেছি, সাজের মধ্যে অনেক কিছু আছে, খেলনা, সাজ, মোটো। আমরা মূলত চিনি দিয়ে তৈরি আপনার কদমা, তারপর সাজের তৈরি আপনার হাতি, ঘোড়া, মাছ, এগুলা বানিয়ে থাকি। সাজের চাহিদা থাকায় বিক্রি ভালো হচ্ছে জানিয়ে বেশি লাভের আশা ব্যবসায়ীদের। মাল এখান থেকে নিয়ে ঢাকা পাঠাচ্ছি, রাজশাহী পাঠাচ্ছি, মালের খুব চাহিদা এখন। তারাও লাভবান হচ্ছে, আমি লাভবান হচ্ছি। মানিকগঞ্জের সাজের কদর রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে কারিগরদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা দেওয়ার জন্য সরকার সহজ শর্তে ঋণ দিয়ে এই
শিল্পটাকে ধরে রাখবে। সমাজসেবা অফিসের তথ্য মতে মিষ্টির তৈরি সাজ ও শিশুদের নানা খেলনা তৈরিতে জেলায় শতাধিক পরিবারের প্রায় 500 কারিগর রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বৈশাখী কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রাজধানী বেইলি রোডে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি, বাঙালি প্রাণী উৎসব পহেলা বৈশাখ দ্বার প্রান্তে, এই উৎসবকে ঘিরে নগর জুড়ে চলছে নানা প্রস্তুতি। বিপণী বিতানগুলো সেজেছে বৈশাখী সাজে। আপনারা জানেন যে বেইলি রোডের যে শাড়ির দোকানগুলো আছে সেগুলোর প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ রয়েছে। এখানে দেশীয় তাঁত, ঢাকায় জামদানি, মিরপুরের কাতান সহ নানা রকমের কারুকাজ করা শাড়ি নারী ক্রেতাদের জন্য সাজানো হয়েছে। এবং বৈশাখী সাজে কিন্তু বৈশাখী সাজে শাড়ি কিন্তু নারীদের অন্যতম বাড়তি আকর্ষণ, এবং প্রতিটি উৎসবেই শাড়ির প্রতি নারীদের আলাদা আকর্ষণ থাকে। এবং সেই দিন রমনা বটমূল, টিএসসি থেকে শুরু করে নগর জুড়ে যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলোতে প্রিয়জনকে সাথে নিয়ে নানা বয়সী নারীরা যান মেলাতে ঘুরতে এবং সেই অনুষ্ঠানগুলো তারা উপভোগ করেন। এবং এই যে বৈশাখী যে উৎসব, সেই উৎসব ঘুরে ইতিমধ্যেই কিন্তু বিপণী বিতানগুলোতেও কেনাকাটা জমে উঠেছে। যদিও আজকে বৃষ্টি ছিল, সকাল থেকেই বেশ কয়েক দফে বৃষ্টি হয়েছে এবং বিকাল থেকেও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তারপরেও কিন্তু ক্রেতারা যেহেতু বৈশাখের উৎসবের আর খুব বেশি দিন নেই, তাই এরই ফাঁকে অনেকেই এসেছেন শপিং মলগুলোতে এবং বুটিক হাউসগুলোতে তাদের পছন্দের বৈশাখী পোশাক কিনতে, প্রিয়জনের জন্য এবং নিজেদের জন্য। এবং বেইলি রোডের যে বুটিক হাউসগুলো আছে প্রতিটি দোকানে আমি দেখেছি যে অনেকেই আসছেন, নানা শ্রেণীর ক্রেতারা, এবং ক্রেতাদের চাহিদা বিবেচনায় বিভিন্ন দামের এবং মানের শাড়ি এবং পোশাকগুলো বুটিক হাউসগুলো নিয়ে এসেছে। 1000 থেকে প্রায় 7-8 টাকা দামের পর্যন্ত শাড়ি, পোশাক এবং পাঞ্জাবি ফতুয়া বিক্রি করা হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে তাদের বিক্রি হচ্ছে মোটামুটি, তবে যদি বৃষ্টি না হতো তাহলে এই সময়টাতে আরও বেশি যে ক্রেতাদের ভিড় থাকে সেই ভিড়টা আরও অনেক বেশি থাকতো। তবে যেহেতু আরও কয়েকদিন বাকি আছে, তারা আশাবাদী যে এই সময়ে কেনাকাটা আরও বেশি জমবে। হাফসা, এই ছিল আমার কাছে বৈশাখী কেনাকাটার সর্বশেষ। বৈশাখী কেনাকাটার খবর জানাতে বেইলি রোড থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার হাজেরা শিউলি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের 2টি জেলায় 2 আসনে নির্বাচন 11 এপ্রিল। এর আগে আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এদিকে মমতার উত্তরবঙ্গ সফরের মধ্যে তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী বর্তমানের বিজেপি শীর্ষ নেতা মুকুল রায় সারদা কেলেঙ্কারির সঙ্গে মমতার জড়িত থাকার অভিযোগ তুলেছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। একটা গান গেয়ে শোনাবেন। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের 7 পর্বের প্রথম দফার নির্বাচন শুরু হতে আর মাত্র বাকি 2 দিন। শেষ মুহূর্তে নিজের দলের পক্ষে ভোট চেয়ে এবং প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে নির্বাচনী মাঠ উত্তাপ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বুক বেঁধে সবাইকে ভালোবাসে, সবাইকে বুকে করে নিয়ে রক্ষা করে। বাংলা কাউকে দাঁড়ায় না, এটা বাংলার গুণ। আর মোদী বাবুদের 3টে গুণ: লুট, দাঙ্গা, মানুষ খুন, এছাড়া আর কোনো কাজ করে না। উত্তরবঙ্গে যখন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত মমতা, তখনই তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী মুকুল রায় কলকাতার রাজ্য দপ্তরে বসে মমতার বিরুদ্ধে বোমা ফাটালেন। নারদাটা হচ্ছে বিচারাধীন ব্যাপার বলছি না, কিন্তু মমতা ব্যানার্জি নিজে বলছেন যে নারদার সাথে যুক্ত। তাহলে কি কাকুলি বস্তুস্থান মনোনয়ন পেয়েছে, দেখা গেছে নারদায় টাকা নিচ্ছে, তাহলে তুমি যুক্ত। অভিযোগ পাল্টা অভিযোগ, কটাক্ষ পাল্টা কটাক্ষ। এই মুহূর্তে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। রাশি রাশি জলধারা আর সুন্দরবনের সারি সারি গাছ, এর মাঝখান দিয়ে বয়ে চলা প্রবহমান নদী, আর এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে জাহাজে ভেসে চলা, সব মিলিয়ে এক অভূতপূর্ব পরিবেশ। দর্শক, বলছিলাম দীর্ঘ 7 দশক পর ঢাকা কলকাতা ঢাকা রুটে চালু হওয়া নৌপথের গল্প। পর্যটক ও যাত্রীরা বলছেন এই পথ টেকসই করতে হলে সেবার মান বাড়ানোর পাশাপাশি যুক্ত করতে হবে বেসরকারি ট্যুর অপারেটরদের। নদীপথে কলকাতা ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। নদীর অথই জলরাশি আর বিস্তীর্ণ নীল আকাশ,
দূরে আবার সারি সারি সবুজের সমারোহ, যেন নদী আর আকাশের মিতালিতে সবুজাভ আপার প্রাকৃতিক সৌন্দর্যের যৌবন ভেঙে পড়ছে। এ সৌন্দর্য দেখতে দেখতে জলে ভেসে এগিয়ে চলে দেশের ইতিহাসে প্রথম চালু হওয়া ঢাকা কলকাতা নৌরুটের যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। মেঘনা কীর্তনখোলা ও পশুর নদী পেরিয়ে ছাড়ার প্রায় ৩০ ঘন্টা পর ভাসতে ভাসতে জাহাজ যখন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে, তখন প্রকৃতির রূপে মাতাল জাহাজের সব যাত্রী ও পর্যটক। যে এই যে নিঃশ্বাসটা নিচ্ছি, মানে এত নির্মল, এত পিওর। শহরে তো এটা নিঃশ্বাস নিলে মনে হয় কাশি চলে আসে। আমার জন্য এটা সবচেয়ে বেশি লম্বা সময় পানির উপরে ছিল, এটা একটা অন্যরকম ফিলিংস। এক রাত সুন্দরবনের সাতক্ষীরার আংটিহারায় অবস্থান শেষে পরের দিন ভোরে ফের যাত্রা। এটি হলো রায়মঙ্গল নদী, যার অর্ধেক বাংলাদেশে, বাকি অর্ধেক ভারতে। অর্থাৎ আমরা এখন আছি বাংলাদেশ ও ভারতের নোম্যান্স ল্যান্ডে, যেখানে ঢাকা থেকে ছেড়ে আসার পর আমাদের সময় লেগেছে প্রায় 37 ঘন্টা। প্রকৃতির রূপে যাত্রীরা উচ্ছ্বসিত হলেও বিআইডব্লিউটিসির সেবার মান নিয়ে তৃপ্ত দেখা যায়নি তাদের। খাওয়া দাওয়া এসব কীভাবে কী করবে, এগুলো আরেকটু ইমপ্রুভের দরকার আছে। মানুষ পয়সা দিয়ে আসবে এখানে উপোস থাকার জন্য তো না। সেবার মানটা বৃদ্ধি করতে হলে প্রাইভেট সেক্টরকে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনাল সহযোগিতা লাগবে। আরও যদি কিছু অ্যাডিশন থাকতো, অ্যাজ ইন লাইক এন্টারটেইনমেন্ট, কমন রুম ফ্যাসিলিটিস, তাহলে আরও মজা হতো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হেমনগরের রায়মঙ্গল নদীতে কাস্টমসের কিছু আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ভারতের সুন্দরবন অংশ। সে সময় কর্তৃপক্ষ জানান, পরীক্ষামূলক যাত্রা শেষে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে। সামান্য একটু ক্যাটারিংয়ের সমস্যা প্রথম দফা তো একটু আছে, তো আমরা ইনশাল্লাহ ফিরতি টার্মে এটাকে ওভারকাম করতে পারবো। রাশি রাশি জলের উপর ভেসে সুন্দরবনের দুপাশের সারি সারি গাছ দেখা, সঙ্গে নির্মল বাতাস আর মাথার উপরে এই সূর্যাস্ত, এক অভূতপূর্ব দৃশ্য যা কেবল নৌপথেই সম্ভব। তবে সংশ্লিষ্টরা বলছেন যে পথকে ঘিরে এই অসাধারণ দৃশ্যের অবতারণা, সেই ঢাকা কলকাতা নৌরুটটি যদি আন্তর্জাতিক মানের করা না যায়, তাহলে মুখ থুবড়ে পড়তে পারে এই উদ্যোগ। 12টি নদী পার হয়ে 65 ঘন্টার যাত্রার ইতি ঘটে হুগলি নদীর কলকাতা বন্দরে, যার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যায় দুই দেশের বন্ধন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি। চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। 2 দিন পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, আটক 3। সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এবং বৈশাখী আয়োজনে ব্যস্ত নগর গ্রাম। মানিকগঞ্জের সাটুরিয়ায় তৈরি হচ্ছে বর্ষবরণের নানা অনুষঙ্গ, দেশীয় নকশা ও হাতের কাজে আগ্রহ নারীদের। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।